আমরা আজকে স্বামীজির জন্মদিনে, জন্মদিন 12ই জানুয়ারি, 163তম জন্মতিথি বোধহয়, জন্মদিন, তাকে স্মরণ করার চেষ্টা করছিলাম স্বামীজির পছন্দের খাওয়া দাওয়া নিয়ে, ভোজন রসিক বিবেকানন্দকে নিয়ে। সম্প্রতি একটি বই নিয়ে অনেক পড়াশোনা করেছিলাম, অচেনা অজানা বিবেকানন্দ, সাহিত্যিক শঙ্করের লেখা। আর তাইতে এত সুন্দরভাবে সেই বইয়ের উপস্থাপনা, যে মানে স্বামীজিকে নিয়ে অনেকটাই আমাদের অজানা ছিল। মানে আমরা জানতাম তিনি খাদ্য রসিক বা ভোজন রসিক, কিন্তু অনেক কিছু আমাদের অজানা। তাই জন্যে সাহিত্যিক শঙ্করের কাছে আমি নতজানু যে এত কিছু তথ্য আমাদের জানানোর জন্য। আর সবথেকে বড় কথা হচ্ছে যে খুব অল্প জীবন, তো স্বামীজির জীবনের স্প্যানটা তো মাত্র 39 বছর। তার মধ্যে তিনি যে এত সুন্দর মানে রন্ধন পটীয়সী ছিলেন এবং রান্না করে খাওয়াতে এবং খেতে ভালোবাসতেন, সেইটা তো আমরা অনেকে জানি, কিন্তু তার ভেতরে যে অনেকগুলো স্তর ছিল। যেমন আমরা অনেকেই হয়তো জানি না যে তিনি একসময় ফরাসি রান্নার প্রচুর বই কিনেছিলেন একের পর এক। আর ফ্রেঞ্চ কুকিং যে ছিল তার সাধনা, মানে সৃষ্টিশীল ফরাসিদের সংস্পর্শে যারাই আসেন তারাই সৃষ্টিশীল হয়ে ওঠেন হয়তো। মানে এই যে স্বামীজি সিমলা স্ট্রিটে তার পাড়াতে গ্রিডি ক্লাব খুলেছিলেন, পেটুক সংঘ নাম দিয়েছিলেন তার দাদা মহেন্দ্রনাথ দত্ত। সেইখানে মানে তাদের হতো কি, নানা রকম নিত্য নতুন আবিষ্কার চলতো রান্নার। আর তার মানে সেরা রান্নাগুলির মধ্যে অন্যতম সফলতম আবিষ্কার ছিল হাঁসের ডিম খুব ভালোভাবে ফেটিয়ে চালে মাখিয়ে কড়াইশুঁটি এবং আলু দিয়ে ভুনি খিচুড়ি। আর একটা ঘটনায় পেলাম যে মিরাটে থাকাকালীন স্বামীজি তার গুরু ভাইদের পোলাও কালিয়া রান্না শেখাতেন। তার এই পোলাও প্রীতি সর্বজনবিদিত। একবার এই পোলাও আর মাংসের কিমা দিয়ে কিছু শিক কাবাব তার তৈরি করার ইচ্ছে হলো, কিন্তু শিক পাওয়া যাচ্ছিল না। তখন মাথা খাটিয়ে স্বামীজি সামনের পিচ গাছ থেকে কিছু গোটা কয়েক ডাল ভেঙে আনলেন এবং সেই ডালেতেই মানে ম্যারিনেটেড কিমা জড়িয়ে যেমনভাবে কাবাব গেঁথে করা হয়, কাবাব বানিয়ে সবাইকে খাওয়ালেন, নিজেও খেলেন। আর বললেন যে না, নিজে খেলেন না, বললেন তোমাদের খাইয়ে আমার বড় সুখ হচ্ছে। এই স্বামীজি আবার দেখা যাচ্ছে যে একটা নয়, দুটো ডিমের পোচ খেতে খুব পছন্দ করতেন। আর প্রবাসেও একসময় অর্থাভাবে কখনো স্রেফ পাউরুটির ওপরই তিনি ভরসা করতেন, আবার কখনো ব্যাঙ্কোয়েটে তার ভুরি ভোজন হতো মেম সাহেবদের সঙ্গে। কই আর ইলিশ মাছ ছিল তার পছন্দের মাছ। এই মার্কিন মুলুকে তিনি চকলেট আইসক্রিমের প্রবল ভক্ত হয়ে ওঠেন আর আইসক্রিমকে কুলফি বলতে শুরু করেন। এর কারণও ছিল, কলকাতায় যখন প্রথম বরফ এলো তখন ওই দুর্লভ বস্তুটি অতি অল্প সময়ের মধ্যে সিমলের দত্ত বাড়িতে হাজির হলেও তখন রেফ্রিজারেটর ছিল না ঘরে ঘরে। বরফের বাক্সে খাবার, ফল, দুধ রাখার চল ছিল। নেয়াপাতি ডাবের ভেতর চিনি দিয়ে সেই ডাবের খোলে বরফ দিয়ে খাওয়া ছিল স্বামীজির খুব পছন্দের। একদিন মার্কিন দেশে তার সঙ্গিনীরা স্ট্রবেরি খাচ্ছিলেন। তারা জিজ্ঞেস করলেন, আপনি কি স্ট্রবেরি খান, পছন্দ করেন? স্বামীজির সঙ্গে সঙ্গে অভিযোগ করে বললেন, কখনো তো চেখে দেখিনি। কখনো খাননি? সে কি, আপনি তো রোজই খাচ্ছেন, তারা বললেন। এবার স্বামীজি জোরালো উত্তর, তোমরা তো সেগুলো ক্রিম দিয়ে ঢেকে দাও, ক্রিম মাখানো পাথরের নুড়িও ভালো লাগতে বাধ্য। বিদেশে একটা অন্যতম ডিশ আছে না, স্ট্রবেরি উইথ ক্রিম। তাই এমন সেন্স অফ হিউমার ছিল আর কি খাওয়া দাওয়া নিয়ে। আর একটা মজার ঘটনা বলি। স্বামীজি বিরজানন্দ সহ সকলকে মানে সব দলবল নিয়ে মায়াবতী থেকে বেরিয়ে পড়েছেন। প্রথমে চম্পাবত, সেখান থেকে ডিউরির ডাক বাংলো। রান্নার দায়িত্বে রয়েছেন স্বামী বিরজানন্দ। হাঁড়ির আকারের তুলনায় চাল বেশি হওয়ায় ভাত আধসিদ্ধ হয়ে উতলে পড়ছে, আর খিদে পাওয়ায় স্বামীজি লোক পাঠিয়ে খবর নিচ্ছেন যে রান্নার কত দেরি। বিরজানন্দ ভাবছেন খানিকটা ভাত নামিয়ে নিয়ে বাকি ভাত আরও জল দিয়ে তিনি ফুটতে দেবেন। এমন সময় স্বামীজি রান্নার জায়গায় ঢুকে সেই অবস্থা পর্যালোচনা করে প্রিয় শিষ্য বিরজানন্দকে বললেন, ওরে, ওসব কিচ্ছু করতে হবে না, আমার কথা শুন, ভাতে খানিকটা ঘি ঢেলে দে দেখিনি, আর হাঁড়ির মুখে একখানা সরা উল্টে দে, এখনই সব ঠিক হয়ে যাবে, আর খেতেও খুব ভালো হবে দেখবি। রন্ধনবিদ গুরুর ম্যাজিকে সেদিনকার সেই ঘি ভাত সবার উপাদেয় লেগেছিল। কেমন সুন্দর সলিউশন বলুন। মানে
রান্নার তাকপাক জানলেই বোধহয় এটা হয়, সহজেই সমস্যার সমাধান হয়। তার কচুরি প্রীতি আমাদের সর্বজনবিদিত। তিনি কচুরির প্রেমে হাপুটুপু খেতেন, আমরা জানি। কলকাতার অলিতে গলিতে সে যুগে ছিল থরে থরে কচুরির দোকান, আর তিনি কচুরি আনিয়ে খেতেন বলেও জানা যায়। 1896 সালে লন্ডনে থাকাকালীন কচুরি বিহনে বৃথা কষ্ট না পেয়ে বাড়ির বেসমেন্টে বসেই বিশ্ববিজয়ী স্বামীজি মাখন গলিয়ে ঘি করে আলুর পুর দেওয়া কচুরি আর বেশ ঝাল ঝাল চচ্চড়ি করে ওপরকার ডাইনিং রুমে ফিরে এসেছিলেন, মানে যেখানে মেম সাহেবদের খাওয়া দাওয়া হবে সেখানে। এই স্বামী বিবেকানন্দ জগৎ চষে বেরিয়ে প্রাণ ভরে কাশীপুরের ফাগুর দোকানের কচুরি খাওয়ার পর বাঙালির ময়রার দোকান সম্বন্ধে কিন্তু একেবারে তার মত পাল্টে ফেলেছিলেন। মানে তার বক্তৃতায়, লেখায় বারে বারে উঠে এসেছে সেসব। তিনি বলেছেন যে এই যে ঘরে ঘরে অজীর্ণ, এই যে ময়দার দোকানে বাজারে খাওয়ার ফলই হচ্ছে এর কারণ। পাড়াগে লোকের তত অজীর্ণ দোষ হয় না, তার প্রধান কারণ হচ্ছে সেখানে লুচি কচুরি মানে 20 লড্ডুক বলেছেন তাদের, এসব পর্যাপ্ত পরিমাণে সে সময় পাওয়া যেত না। তাই শহুরে মানুষের কিন্তু সেই ময়দা থেকেই এত অজীর্ণ রোগ। এইখানে ইতি টানা যুক্তিযুক্ত মনে না করে বিরক্ত বিবেকানন্দ নিজের হাতে লিখে চলেছেন, ভাজা জিনিসগুলো আসলে বিষ, ময়রার দোকান জমের বাড়ি। ঘি তেল গরম দেশে যত অল্প খাওয়া যায় ততই কল্যাণ। ঘিয়ের চেয়ে মাখন শীঘ্র হজম হয়। ময়দায় কিছুই নেই, দেখতে সাদা। গমের সমস্ত ভাগ যাতে আছে এমন আটাই হলো সুখাদ্য। আমরা যার জন্য পরবর্তীকালে দেখি যে তিনি প্রবল ডায়াবেটিসে আক্রান্ত, এবং সারদা মা তাকে মোটা মোটা আটার রুটি এবং ছোলার ডাল খেতে দিচ্ছেন রান্না করে। তাই ময়রার খাবার দোকানে যে এরকম বিষ, বারবার বলেছেন বিষ বিষ বিষ। পূর্বের লোকে কালেভদ্রে ওই সব পাপগুলো খেত, আর এখন শহরের লোক, বিশেষ করে বিদেশি যারা শহরে বাস করে, তাদের নিত্য ভোজন হচ্ছে ওই। খিদে পেলেও কচুরি জিলিপি খানা মানে ফেলে দিয়ে, কচুরি জিলিপি না খেয়ে তোমরা 1 পয়সার মুড়ি কিনে খাও, সস্তা হবে, কিছু খাওয়াও হবে। মানে মনে হয় পড়তে পড়তে যে খাদ্যরসিক স্বামীজি বেঁচে থাকলে যে কত বড় পুষ্টিবিদ হতে পারতেন তা বলার অপেক্ষা রাখে না। আজ যে বললাম যে কচুরি, তার কচুরি প্রীতি সর্বজনবিদিত, তার পোলাও বা পলান্ন প্রীতিও কিন্তু সবাই জানি আমরা। প্রথমবার আমেরিকা যাওয়ার আগে স্বামীজি বোম্বাইতে রয়েছেন, হঠাৎ ইচ্ছে হলো যাওয়ার আগে স্বহস্তে সকলকে পোলাও রেঁধে খাওয়াবেন। মাংস, চাল, খোয়া, ক্ষীর ইত্যাদি সকল প্রকার উপকরণ জোগাড় হলো। এদিকে আখনির জল তৈরি হতে লাগলো। স্বামীজি আখনির জল থেকে সামান্য কিছু মাংস তুলে খেলেন, পোলাও তৈরি হলো। স্বামীজি ইতিমধ্যে অন্য একটি ঘরে গিয়ে ধ্যান করতে লাগলেন। আহারের সময় সকলে বারবার তাকে খেতে অনুরোধ করলেন, কিন্তু তিনি বললেন, আমার খেতে কোনো ইচ্ছে নেই। তোমাদের একটা রেঁধে খাওয়ানোর উদ্দেশ্য ছিল, সেজন্য 14 টাকা খরচ করে 1 হাঁড়ি পোলাও রেঁধেছি, যাও গিয়ে সকলে খাও বলে নিজে আবার ধ্যানে বসলেন। মানে প্রবাসে কোথায় কতবার কতজনের জন্য যে তিনি পোলাও খিচুড়ি রেঁধেছেন তার ইয়ত্তা নেই। আমরা জানি ইলিশ মাছ তো প্রিয় তার মাছ ছিল, আর যেদিন তার মৃত্যু হয় সেদিন দুপুরে তিনি ভাত আর ইলিশ মাছের ঝোল খেয়েছিলেন। আমরা এগুলো অনেকেই অনেক কিছু জানি অসংলগ্নভাবে, কিন্তু শঙ্করের সাহিত্যিক শঙ্কর আমাদের প্রণম্য অগ্রজ লেখক, তার এই লেখা বইখানি বিবেকানন্দের উপর একটা আকর গ্রন্থ হয়ে রইল। অনেক কিছু অজানা এবং অচেনা জিনিস কিন্তু আমরা মানে পড়তে পারি আর কি, যারা বই পড়তে ভালোবাসি। তার লেখা পত্রাবলিতে রয়েছে 30শে মে 1896 সালে স্বামীজি লন্ডনে বসে এলাহি রান্না করছিলেন। শারদানন্দ বোধহয় স্বদেশ থেকে নানা রকম মশলা সঙ্গে নিয়ে গেছিলেন। পরের দিন সেন্ট জর্জেস রোড থেকে স্বামীজি হেলভগ্নি মেরিকে মুখরোচক কারি তৈরির বিবরণ দিচ্ছেন। সেই কারিতে ছিল জাফরান, ল্যাভেন্ডার, জয়িত্রী, জায়ফল, কাবাব চিনি, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, এরকম সব ভারতীয় মশলা। তার সঙ্গে আবার বিদেশি ক্রিম, লেবুর রস, পেঁয়াজ, কিশমিশ, আমন্ড, লঙ্কা, চাল সব মিশিয়ে, মানে এত মিশিয়েও যেন তার মনের স্বাদ পূর্ণ হয়নি, আরেকটি মশলার অপেক্ষায় ছিলেন তিনি, সেটার অভাব ছিল সেখানে সেই মুহূর্তে। সেই মশলাটি হলো আমাদের অ্যাসাফোয়েটিডা বা হিং। মানে তিনি সাধারণ রাঁধিয়ে নন, পড়তে পড়তে মনে হয় তিনি রীতিমতো গবেষক।
তাই বোধহয় চলতো তার নব নব পদের পরীক্ষা আর আবিষ্কার। আর কিভাবে পশ্চিমী এবং মানে প্রাচ্য এবং পাশ্চাত্য রান্না, মানে মশলাপাতি নিয়ে পাশ্চাত্যের মাংস, চাল, প্রাচ্য দেশের মশলা, এসবের একটা মেলবন্ধন ঘটিয়ে ফিউশন ফুড যাকে আমরা বলি, কী করে একটা অন্যরকম স্বাদ আনা যায় আর কি। হ্যাঁ, এর ফাঁকেও কিন্তু তার দেশভক্তি এবং সেটা খাবারকে কেন্দ্র করি। দেখুন, কলকাতায় গুরু ভ্রাতাকে স্বামীজি একবার লিখছেন, যোগেন ভায়া, অড়হর ডাল, মুগের ডাল, আমসত্ত্ব, আমশি, আমতেল, আমের মোরব্বা, বড়ি, মশলা সমস্ত ঠিকানায় পৌঁছিয়েছে। এক্ষণে যদি ইংল্যান্ডে স্টাডির ঠিকানায় ওই প্রকার ডাল এবং কিঞ্চিত পাঠাও আমাকে, আমি ইংল্যান্ডে পৌঁছলেই পাইব। এসব মশলাপাতিতে সমৃদ্ধ হয়ে স্বামীজি মার্কিন মুলুকে বিভিন্ন শহরে দাপিয়ে বেড়ালেন। হিন্দু ধর্মের অনেক গ্রন্থেই কিন্তু গরু বলির এবং গোমাংস খাওয়ার কথা রয়েছে, কিন্তু বিশ্বাসী উগ্র হিন্দুরা সাধারণত তা মানতে চান না। অথচ দেখুন, সেই যুগে দ্য কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ গ্রন্থে ভক্তিযোগে রয়েছে গোমাংস সম্বন্ধে তার বেশ কিছু উক্তি। প্রাচীন হিন্দুরা যে গোমাংস খেত তার কথায় তা কিন্তু স্পষ্ট হয়ে ওঠে। ইফ উই ডিড নট ইট বিফ অ্যান্ড মাটন, দেয়ার উড বি নো বুচার্স। এভাবে কজন ভাবতে পারে বলুন তো? মানে অদ্ভুত, মানে ভাবা যায় না আর কি। ডেট্রয়েটে 18ই মার্চ 1896 এই চিঠিগুলি সেখানে বসে লেখা আর কি। আরেকটি মজার ঘটনা, এক ভক্তের বাড়িতে গিয়ে স্বামীজি রান্না করার অনুমতি চাইলেন। পকেট থেকে কয়েক ডজন গুঁড়ো মশলা, ফোড়ন, আচার, চাটনি ইত্যাদি ঝটপট বেরিয়ে এলো। এসব ইন্ডিয়া থেকে সযত্নে পাঠানো। স্বামীজি যেখানেই যেতেন নানা রকম মশলাপাতি সঙ্গে নিতেন। সবচেয়ে মূল্যবান সম্পদ এক বোতল চাটনি, যা এক ভদ্রলোক মাদ্রাজ থেকে পাঠিয়েছেন। ভীষণ ঝাল থাকতো রান্নায়, সময়ও লেগে যেত অনেক। কোনো কোনো ভক্তের ধারণা এসব রান্না তার লিভারের পক্ষে ভালো নয়, কিন্তু লঙ্কা প্রীতি তাকে শেষ দিন অবধি তাড়িয়ে নিয়ে বেরিয়েছে। এত ঝাল খেতেন তিনি ওসব কথা কর্ণপাত করতেন না। আর এই সন্ন্যাসী স্বামীজি শুধু আটলান্টিকের ওপারেই বেদান্ত এবং বিরিয়ানির প্রচার করেননি। এক্সপোর্ট প্রমোশনের কর্তা ব্যক্তিরা জেনে রাখুন ভালোভাবে, এই 1896 সালে নিউ ইয়র্কে বসে ভারতীয় মশলার রপ্তানির যে সম্ভাবনা নিয়ে তিনি বিশেষ চিন্তাভাবনা করছেন, সেটাই ভাবায় আমাদের এই যুগে। গুরুভাই ত্রিগুণাতীতানন্দকে 17ই জানুয়ারি 1896 নিউ ইয়র্ক থেকে স্বামীজি লিখলেন, দয়ালবাবুকে বলবে যে মুগের ডাল, অড়হর ডাল প্রভৃতিতে ইংল্যান্ড ও আমেরিকায় খুব ভালো ব্যবসা চলতে পারে। ডাল স্যুপ উইল হ্যাভ আ গাগা ইফ প্রপারলি ইন্ট্রোডিউসড। ঠিক মতো মানে শুরু করাতে পারলে ডালের স্যুপের বেশ কদর হবে বিদেশে। যদি ছোট ছোট প্যাকেট করে তার গায়ে রাঁধবার ডিরেকশন দিয়ে বাড়িতে বাড়িতে পাঠানো যায়, আর একটা ডিপো করে কতগুলো মাল পাঠানো যায়, খুব কাটতি হবে। ওই প্রকার বড়িও খুব চলবে, কিন্তু শুধু উদ্যম চাই। ঘরে বসে ঘোড়ার ডিম হয়। যদি কেউ একটা কোম্পানি ফর্ম করে ভারতের মালপত্র এদেশে এবং ইংল্যান্ডে আনে, তো খুব ভালো ব্যবসা হবে, বুঝতেই পারছো। বেদান্তর সঙ্গে ভারতীয় রান্নার বিশ্বব্যাপী প্রচারকে স্বামীজি কতটা সিরিয়াসলি নিয়েছিলেন, আর তা কিন্তু সবটাই নিজের দেশের কল্যাণে, দেশের স্বার্থে। সেই ভাবনাই বা কজন সাধুর মাথায় আসে, তাই না? এরম আরেকটি ছোট ঘটনা বলে শেষ করব। লস অ্যাঞ্জেলেসে এক ঐতিহাসিক বক্তৃতা দিয়ে মিস জোসেফিন ম্যাকলাউডের সঙ্গে বাড়ি ফিরছেন বিবেকানন্দ। গভীর চিন্তায় ডুবে রয়েছেন। মিস ম্যাকলাউড ভাবলেন নিশ্চয়ই কোনো জটিল দার্শনিক চিন্তা, এখন কথাটা বলা ঠিক হবে না। বিবেকানন্দ সরব হলেন, মনে হলো জটিল কোনো রহস্যের সমাধানের সমর্থ হয়েছেন তিনি। বললেন, বুঝেছি, ওটা কিভাবে হয়। ম্যাকলাউড অতি সন্তর্পণে জিজ্ঞেস করলেন, কিসের কথা বলছি বলুন তো। এবার সত্যি অবাক হবার পালা। তিনি মন পড়ে নিয়েছেন মিস ম্যাকলাউডের। সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, মুলিগাটানি স্যুপটা কিভাবে রান্না করা উচিত আমি বুঝেছি। পাতাগুলো আগে দিতে নেই, ওগুলো পরে দিতে হয়, তবে অমন সুগন্ধ হয়। মানে এই যে খাওয়া শুধু না, খাওয়ার সঙ্গে সেই স্বাদটা মাথায় নিয়ে তাকে রান্না করার চিন্তা, এটা তো খুব রন্ধন পটীয়সী, রন্ধন গবেষক যারা তাদের হয়। তার মতো সাধুর কী করে ছিল সেটা জানি না। আসলে জ্ঞান, কোনো বিষয় প্রজ্ঞা,
এটাই বোধহয় তার চরিত্রের অন্যতম দিক ছিল একটা। কড়াইশুঁটির তিনি খুব ভক্ত ছিলেন এবং সুস্বাদু সেদ্ধ সুপাচ্য কড়াইশুঁটি ছিল তার প্রিয়। এক জায়গায় তিনি নিজস্ব রেসিপির কথা বলেছেন যে কচি কড়াইশুঁটি খুব ভালো করে সেদ্ধ করে পিষে জলের সঙ্গে মিশিয়ে ফেলো, তারপর একটা দুধ ছাঁকনির মতো তারের ছাঁকনিতে ছাঁকলেই খোলাগুলো বেরিয়ে আসবে, তখন হলুদ ধনে জিরে মরিচ লঙ্কা যা দেবার দিয়ে সাঁতলে নাও, উত্তম সুস্বাদু সুপাচ্য ডাল হবে। এই হলো আমাদের শেফ স্বামীজি, মানে তার স্পেশাল সিগনেচার রেসিপি এগুলো, মানে এইগুলো শেখানো উদ্ভাবন করা, এর এর একটা প্রেজেন্টেশন, সেটাও তো ছিল সেই যুগে একটা দারুণ ব্যাপার। মানে রান্নায় যে ক্রিয়েটিভিটি আর ইম্প্রোভাইজেশনই যে মূল কথা, সেটাই বোঝা যায় বারে বারে। তবে এই মানুষটি নিজের অভিজ্ঞতা থেকে শেষ জীবনে উপলব্ধি করেছিলেন এক অমোঘ সত্য। তাই বুঝি পেট ঠেসে বাঙালিকে ভাত খেতে বারণ করেছিলেন বারে বারে। তিনি প্রচণ্ড বিরোধী ছিলেন ভাত খাওয়ার শেষের দিকে। আর একবার বেলুড়ে আহার করতে করতে বন্ধু প্রিয়নাথ সিংহকে বললেন, দেখ সিংহি, কনসেন্ট্রেটেড ফুড খাওয়া চাই, কতগুলো ভাত ঠেসে খাওয়া কেবল কুঁড়েমির কুড়া। আমাদের যে দুবার আহার কুচকিকণ্ঠা ঠেসে, সেটাই হয়েছে কাল। এক গাদা ভাত হজম করতে আমাদের সব এনার্জি চলে যায়। কত সুন্দর একটা মানে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, পুষ্টিবিদের মতো দৃষ্টিভঙ্গি। আর এখনকার যুগেও আমরা কত কিছু পড়ি, এই যে ময়দা খাওয়া খারাপ, ভাত খাওয়া খারাপ বেশি, তা এগুলো পড়ি আর ভাবি যে সত্যিই মানুষটা কত কি জানতেন। আজ আবারও তার জন্মদিনে তাকে প্রণাম জানাই আমরা।